হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 5th সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা ডিএসসিতে পলিটিক্যাল সায়েন্স রেখেছো এবং যাদের তুলনামূলক রাজনৈতিক তত্ত্ব আছে, তাদের আমি একটি গুরুত্বপূর্ণ সাজেশান দিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম এটাই আমার ফাইনাল সাজেশান, এটা এখন থেকে তোমরা তৈরি করে নাও এবং কোয়েশ্চেনের অ্যান্সার রেডি করে পরীক্ষার প্রস্তুতি নাও। তাহলে এখান থেকে আমার হয়তো দু একটা প্রশ্ন দেওয়া হয়েছে। 10 নম্বরের মধ্যে আমি দেখো তোমাদের এখানে 13টা প্রশ্ন রেখেছি, তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি সাজেশনটা। এছাড়া যে 5 নম্বরের যে 3টে প্রশ্ন রেখেছিলাম, এই 3টে প্রশ্নের উত্তর আমি একই সাথে আজকে তোমাদের দিয়ে দেব। চলো দেখে নেওয়া যাক কি কি আছে। কৌটিল্যের দণ্ডনীতি বলতে কি বুঝিয়েছেন? কৌটিল্য তার অর্থশাস্ত্র নামক গ্রন্থে অত্যন্ত গুরুত্ব সহকারে দণ্ডনীতির ধারণাকে তুলে ধরেছেন। এই ধারণায় রয়েছে রাষ্ট্রের অন্তর্ভুক্ত সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রশাসনের সুস্থতা ও শৃঙ্খলা বজায় রাখার বিবিধ নিয়মকানুন। এই সব নিয়মকানুনের ব্যবস্থাই হলো দণ্ডনীতি। এটা বলে এখানে শেষ করে এখানে একটা বক্স করে দেবে, প্যারা চেঞ্জ করবে, তারপর লিখবে তিনি দণ্ডনীতি বলতে বুঝিয়েছেন 3 ধরনের নিয়মকানুনের ব্যবস্থাকে, যথা 1. রাষ্ট্রের মধ্যে অপরাধজনক কাজকর্মকে প্রতিহত করার উদ্দেশ্যে শাস্তি দানের নিয়মকানুন। 2 হচ্ছে দর্শন, ধর্ম ও অর্থনীতি, এই 3 বিদ্যাচর্চার জন্য সৃষ্ট সুন্দর পরিবেশ গঠনের নিয়মকানুন এবং রাষ্ট্রের দণ্ডাধিকারী রাজার ক্ষমতা অপব্যবহারকে রোধ করে তাকে পরিচালিত করার নিয়মকানুন। এই সব নিয়মকানুনের ব্যবস্থা স্বরূপ দণ্ডনীতিকে রাষ্ট্রীয় প্রশাসনের এক সুদৃঢ় অস্তিত্বের বলিষ্ঠ হাতিয়ার বলা চলে। বলে এবার এখানে আবার একটা বক্স করে পরের প্যারা চেঞ্জ করে লিখবে কৌটিল্যের দণ্ডনীতিকে উপরি উল্লিখিত ধারণায় দেখা যায় যে দণ্ডনীতির যথার্থ প্রয়োগে ব্যক্তিগত সুখ যেমন সুনিশ্চিত হয়, তেমনি এর অপপ্রয়োগের সার্বজনীন অসন্তোষ ঘনীভূত হয়। রাষ্ট্রের মধ্যে নৈরাজ্যের পরিবেশ গড়ে ওঠার সম্ভাবনা থাকে। কৌটিল্যের দণ্ডনীতির ধারায় অলব্ধ বস্তুকে লাভ করতে, লব্ধ বস্তুকে রক্ষা করতে, রক্ষিত বস্তুকে বর্ধিত করতে এবং বৃদ্ধিপ্রাপ্ত বস্তুকে উপযুক্ত স্থানে বিনিয়োগ করতে দণ্ডীভূত প্রভূত সাহায্য করে। এই কথাটার মানেটা জানাটা তোমাদের খুব দরকার। কৌটিল্য বলেছেন দণ্ডনীতির জন্য, দণ্ডনীতির ধারায় যেটা পাওয়া হয়নি যে বস্তু, তাকে লাভ করতে বলছেন এবং সেই লাভ করা বস্তুকে আগে রক্ষা করতে হবে এবং রক্ষা করা বস্তুকে বাড়াতে হবে এবং সেই বাড়ানো বস্তুকে উপযুক্ত স্থানে বিনিয়োগ করতে হবে। এটাই হলো দণ্ডনীতির মূল কথা। এছাড়া দণ্ডনীতির কোনো বিমূর্ত বিষয় নয়, কেননা বাস্তব সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক উপযোগিতার চরিত্রই দণ্ডনীতিকে বিশিষ্টতা দান করেছে, যা আজকের দিনেও সমানভাবে লক্ষণীয়। তাহলে এই প্রশ্নটা হয়ে গেল। দেখো এরপর আমি যেটা আছে এখানে আম্বেদকর ভারতের নিপীড়িত জনগোষ্ঠী বলতে কাদের বুঝিয়েছেন এবং তাদের জন্য সামাজিক ন্যায় সুনিশ্চিত করতে তার প্রস্তাবগুলি কী ছিল। এবার এটার অ্যান্সার দেব। আমি বলে রাখছি যে তোমাদের কাছে আমাদের কিছুই চাওয়া নেই, শুধুমাত্র আমি একটাই বিষয় চাই, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের মোটিভেট করো আরও যাতে আমরা তোমাদের ভিডিও দিতে পারি এবং এগিয়ে নিয়ে যেতে পারি। এটা একটা সাহায্য করবে এবং আমি তোমাদের হেল্প করার জন্যই এসেছি। তাই দেখো একই দিনে 3টে ভিডিও দিয়ে দিচ্ছি, তার কারণ এখানে আমার ভিউ বাড়ানোর কোনো উদ্দেশ্য নেই। আমি চাই তোমরা যাতে ভালো রেজাল্ট করতে পারো, সেই উদ্দেশ্যেই আমার এই চ্যানেলটি। চলো সেকেন্ড কোয়েশ্চেন দেখে নেওয়া যাক। আম্বেদকর ভারতে নিপীড়িত জনগোষ্ঠী বলতে কাদের বুঝিয়েছেন? এগুলো আমি বলে দিচ্ছি তার কারণ কোথাও যদি তোমরা লেখাটা ঝাপসা হয়ে যায় তখন তোমরা আমার বলা কথাগুলো শুনে বুঝতে পারবে। ডক্টর বি.আর. আম্বেদকর ভারতের নিপীড়িত জনগোষ্ঠী বলতে বুঝিয়েছিলেন ভারতের সেই সব অনুন্নত গোষ্ঠীর লোকেদেরকে যাদেরকে ভারতের উচ্চবর্ণের লোকেরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে এবং যাদেরকে ভারতের উচ্চবর্ণের লোকেরা নানা অছিলায় উন্নত হতে দেয় না। এক কথায় আম্বেদকর ভারতের নিপীড়িত জনগোষ্ঠী বলতে বুঝিয়েছেন ভারতের সেই সব অনুন্নত গোষ্ঠীকে যারা জীবনযাত্রার পূর্ণ কর্ম আয়োজন থেকে বঞ্চিত এবং যারা ভারতের উচ্চ বর্ণের লোকেদের দ্বারা চরমভাবে শোষিত, নির্যাতিত, অপমানিত, অবহেলিত। ভারতের নিপীড়িত জনগোষ্ঠীগুলির জন্য সামাজিক ন্যায় সুনিশ্চিত করতে আম্বেদকর কতগুলি সুনির্দিষ্ট প্রস্তাব ছিল। প্রস্তাবগুলি হলো এইরকম। 1 দিয়ে লিখবে ভারতের নিপীড়িত জনগোষ্ঠীগুলিকে পানীয় জলের জন্য পুকুর ব্যবহার করতে দেওয়া হোক। 2 হচ্ছে তাদেরকে হিন্দু দেবদেবীর মন্দিরে প্রবেশ করার অধিকার দেওয়া হোক। 3 হচ্ছে উচ্চবর্ণের হিন্দুদের বাড়িতে তাদের বেগার খাটা প্রথা রোধ করা হোক। 4 নম্বর হচ্ছে তাদের মধ্যে শিক্ষার বিস্তার ঘটানো হোক যাতে তারা সচেতন হতে পারে এবং মাথা তুলে দাঁড়াতে পারে।
এর পরের পয়েন্টে দেখো এখানে চলে আসবে, সমাজের একটা বড় অংশের জনগণ গায়ের জোর তাদের ওপর যে প্রভাব খাটিয়ে আসছে তা বন্ধ হোক। দেখো যতগুলো আছে যদি সবটা করে রাখো, 10 নম্বরে এলে কিন্তু এটা লিখলেই যথেষ্ট। তারপরে দেখো আমি এখানে দাগ দিয়েছি যেগুলো, সেগুলো তোমরা করতে পারো অথবা এটাও করতে পারো। জীবনযাত্রা নির্বাহের জন্য ন্যূনতম প্রয়োজন থেকে তারা যাতে বঞ্চিত না হয় সেদিকে দৃষ্টি দেওয়া হোক। তাদের ছাত্রছাত্রীদের জন্য ছাত্রবৃত্তির ছাত্রদের কাজের ব্যবস্থা করা হোক। বিভিন্ন সরকারি কমিটিতে তাদের প্রতিনিধিদের অন্তর্ভুক্তির ব্যবস্থা হোক। সামাজিক ও সাংস্কৃতিক কাজকর্ম তাদের ব্যাপকভাবে সংযুক্ত করার ব্যবস্থা করা হোক। সামরিক বাহিনী ও পুলিশ বাহিনীতে তাদের নিয়োগের ব্যবস্থা করা হোক। পরিশেষে উচ্চবর্ণ লোকেদের তাদের প্রতি যুগ যুগ ধরে যে বৈষম্য করা হয়েছে তার ক্ষতিপূরণের হিসাবে উচ্চবর্ণের লোকেদের প্রতি পাল্টা বৈষম্য করা হোক এবং তার জন্য কেন্দ্রীয় প্রাদেশিক আইনসভায় তাদের স্বার্থে আসন সংরক্ষণ ব্যবস্থা, সরকারি চাকরিতে পদ সংরক্ষণের ব্যবস্থা সহ সংরক্ষণমূলক বিশেষ কিছু সুযোগ সুবিধা প্রদানের ব্যবস্থা করা হোক। এটা হলো। এবং পরের কোশ্চেন দেখো এখানে আছে, আম্বেদকর হিন্দু জাতীয় বর্ণ ব্যবস্থাকে অন্যায় বলে মনে করেন কেন? দেখো এখানে দেওয়া আছে, ভারতে জাতি ব্যবস্থা অন্তর্নিহিত সামাজিক অবিচারের বিরুদ্ধে ডক্টর আম্বেদকরের লড়াইয়ের একটি দিক হলো ভারতের ব্রাহ্মণবাদী হিন্দু ধর্ম, তার বর্ণভেদ ব্যবস্থা ও জাত ব্যবস্থার তীব্র সমালোচনা। ভারতের জাতি ব্যবস্থাকে অনুমোদনকারী ব্রাহ্মণবাদী হিন্দু ধর্মের সর্বাগ্রে তিনি নানাভাবে সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন হিন্দু ধর্ম বর্ণভিত্তিক এবং প্রকৃতি বিশিষ্ট, যা হিন্দু সমাজের অবক্ষয়ের মূল কারণ। হিন্দু ধর্মের বর্ণগোষ্ঠীর বাইরে ব্যক্তির স্বাতন্ত্র্য স্বীকৃতি না থাকায় ব্যক্তি স্বাধীনতা খর্ব হয়। হিন্দু ধর্মে কিছু সংখ্যক মানুষকে অচ্যুত বলে গণ্য করা হয়, যা শুধু অন্যায় নয়, অমানবিকতা। হিন্দু ধর্মে বর্ণ ও অবর্ণের মধ্যে সামাজিক দূরত্ব স্বীকৃতি পাওয়ার হিন্দুরা একটি সুগঠিত জাতিতে পরিণত হতে পারেনি। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় বেদ অপরিহার্য এবং প্রাণবন্ত, যা অযথার্থ এবং অযৌক্তিক। হিন্দু ধর্মে ঐহিক সুখ ঐহিক ইহলোকের যে সুখ অপেক্ষা পরলৌকিক মুক্তির সুখ ভোগ শ্রেয় বলে মনে করার ফলশ্রুতিতে হিন্দু ধর্মাবলম্বীরা পরলৌকিক মুক্তির আশায় ইহজগতের সুখকে জলাঞ্জলি দিয়ে হিন্দু ধর্মের নানা অনুশাসনের নির্দ্বিধায় মেনে চলার দরুন হিন্দু ধর্মের অনুশাসনগুলি কঠোর থেকে কঠোরতর হয়েছে। পরের প্যারা চেঞ্জ করে লিখবে, বলা প্রয়োজন যে তার তরফে হিন্দু ধর্ম বর্ণভেদ ব্যবস্থা এবং জাতি ব্যবস্থার তীব্র সমালোচনা, নিন্দা ও জাত ব্যবস্থার ভিত্তিস্বরূপ মনুস্মৃতি পোড়ানো এবং প্রভৃতির মতে ঘটনার ফলশ্রুতিতে ভারতে এক প্রধান আলোড়ন সৃষ্টি হয়েছিল। তাহলে এই গেল 3টে প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম। তাহলে তোমাদের যে 5 নম্বরের যে 3টে প্রশ্ন ছিল আমার সাজেশন থেকে, সেই 3টে আমার দেওয়া হয়ে গেল। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেগুলোও আমি দিতে থাকবো এবং আমার যা যা সাজেশন দেওয়া আছে চেষ্টা করব আমি সবটাই দেওয়ার। আমি কথা দিতে পারছি না, তবে চেষ্টা করব। এই বলে শেষ করলাম। যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে তারাও উপকৃত হয়। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।